শেষ ৩-৪ দিন ধরে নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্ত বিভিন্নভাবে খবরে উঠে এসেছে। চারটি বাংকার সেখান থেকে উদ্ধার হয়েছে। যখন সেখানেও আমরা দেখেছি বারংবার সেই এলাকায় বিএসএফ এর তৎপরতা নজরে পড়েছে। তার মধ্যেই নদিয়ার কৃষ্ণগঞ্জেই ধৃত 2 রোহিঙ্গা 1 বছর আগে ভারতে অনুপ্রবেশ। গতকাল রাতে পুলিশের জালে 2 রোহিঙ্গা কৃষ্ণগঞ্জের ভাজনঘাট মাঠপাড়া থেকে ধৃত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিতের থেকে একটু জেনে নেব। রঞ্জিত, 2 যে রোহিঙ্গা গ্রেফতার হলো, রোহিঙ্গা মানে তারা মায়ানমারের বাসিন্দা এমনটাই মনে করা হচ্ছে, কিন্তু মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে এদেশ নাকি সরাসরি এদেশ, কি তাদের গতিপথ ছিল, কি জানা যাচ্ছে? দেখো, দুজনের নাম মোহাম্মদ নূর এবং এমডি জাভেদ। এই দুজন মূলত 1 বছর আগে সীমান্ত পেরিয়ে তারা ভারতে প্রবেশ করে এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখান থেকে তারা চলে যায় হায়দ্রাবাদে গিয়ে তারা সেখানে কাজ করছিল এবং পুনরায় তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। মূলত তারা মায়ানমারের বাসিন্দা, তারা রোহিঙ্গা বলে তারা দাবি করেছে এবং কয়েক বছর আগে তারা বাংলাদেশের কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেই রোহিঙ্গা ক্যাম্পে তারা বসবাস করে এবং তাদের পরিবারও সেখানে রয়েছে এবং এখান থেকে তারা পরিকল্পনা করেছিল যে সীমান্ত পেরিয়ে তারা পুনরায় আবার বাংলাদেশের যে রোহিঙ্গা ক্যাম্প সেখানে ফিরে যাবে। তো প্রশ্ন উঠছে, তারা সীমান্ত পেরোলো কীভাবে, কাদের দ্বারা সীমান্ত পেরোলো এবং 1 বছর ধরে এখান থেকে সীমান্ত পেরিয়ে কয়েকটি রাজ্য পেরিয়ে হায়দ্রাবাদে গিয়ে তারা সেখানে কাজ করছিল, সেখানে মোবাইল ফোনে ব্যবহার করছিল, সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। এবং গতকাল রাতে কৃষ্ণগঞ্জ থানার টহলরত পুলিশ ভাজনঘাট মাঠপাড়া এলাকায় দুজনকে ঘোরাফেরা করতে দেখে এবং সন্দেহ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপরে তাদেরকে গ্রেপ্তার করে জানতে পারে তারা মূলত রোহিঙ্গা এবং 1 বছর আগে ভারতে প্রবেশ করে তারা সেখানে কাজের উদ্দেশ্যে হায়দ্রাবাদে গিয়েছিল এবং আবার নতুন করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল এই দুজনে। তাদের দুজনকে আজকে আদালতে তোলা হয়েছে এবং তাতে পুলিশ হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবে কে বা কারা এর সাথে যুক্ত ছিল এবং কিভাবে তারা ভারতে প্রবেশ করে এবং কারাই বা তাকে বাংলাদেশে পাচার করে এখান থেকে পালিয়ে সাহায্য করতো। সবটাই খতিয়ে দেখছে পুলিশ, তদন্ত করছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। भारत में कैसे आया? भारत में वो चोरी करके वहाँ से आया, बॉर्डर से। कहाँ गया था? हैदराबाद गया था काम करने। आप कहाँ जा रहे थे? अब देश में जा रहा था, मेरा माँ बीमार है, बांग्लादेश में कैम्प में मेरा माँ को देखने चले जा रहा था। तुम रोहिंगा हो? रोहिंग्या है हम लोग। कोई हेल्प किया था आपको? हाँ, हेल्प करा था बोल तो हम लोग यहाँ दलाल वो करके आए थे। कैसे आया इंडिया में? कैसा आया मुझे भी मरा नहीं सर। जब आया था वो अंधेरे में आया था, पता नहीं कि कहाँ से आया। क्या कर रहे थे, काम कर रहे थे? जी सर। कहाँ पर? हैदराबाद में सर। हैदराबाद में? जी सर। तो फोन कैसे यूज करते हो? उनका डॉक्यूमेंट्स कौन दिया? उनका डॉक्यूमेंट बता नहीं सर। এই কৃষ্ণগঞ্জ সীমান্ত 2 দিন ধরে আমাদের নজরে রয়েছে। মূলত সেই বাংকারের ঘটনা, সীমান্তে 4টি বাংকারকে ঘিরে রহস্য। সেই 4টি বাংকার যেখানে গতকালও আমরা দেখেছি, সেখানে বিএসএফ এর আধিকারিকরা যান, সেই বাংকারগুলোকে পুরোপুরি তারা ঘিরে রাখেন, সেখানে মাপজোক করছিলেন এই বাংকার মূলত কোন উদ্দেশ্যে তৈরি, শুধুমাত্র এই মাদক পাচার নাকি এর পেছনে নাশকতার অন্য কোনো ছক রয়েছে, এই সমস্ত কিছু খতিয়ে দেখছেন বিএসএফ এর আধিকারিকরা। আর এই প্রশ্নটা নিয়ে আরো একবার আমি একটু রঞ্জিতের কাছেই যাই। রঞ্জিত, যে জায়গাতে এই বাংকারগুলো উদ্ধার হলো, জনবসতিপূর্ণ জায়গা, সেখানে এই বাংকার কারা বানালো এখনো কোনো উত্তর নেই। গ্রেফতার করা বা কারা করেছে এই বিষয়ে কোনো খোঁজ পাওয়া কি সম্ভব হয়েছে এখনো? দেখো, কার্যত শুক্রবার যখন 3টি বাংকারে হদিশ পায় বিএসএফ এবং তারপরে শনিবার আবার যখন আরেক নতুন নির্মীয়মান বাংকারে হদিশ পায়, অর্থাৎ মোট 4টি বাংকার যে এলাকায় এই বাংকারগুলি হদিশ পাওয়া গেছে মূলত একেবারে রাস্তার ওপরে জনবহুল এলাকা, তার পেছনেই যে চাষের জমি, আম বাগান রয়েছে, সেখানে যে বাংকারগুলো হদিশ পায় তার মধ্যে একটি টিনের ঘর, তার ভেতরে বাংকারে হদিশ। ফলে প্রশ্ন উঠছে যে এই যে একদিকে যেমন জনবহুল এলাকা, মূল রাস্তা রয়েছে, কলেজ রয়েছে, সেখানে কারো চোখে পড়লো না এই বাংকারগুলো কারা তৈরি করলো। ফলে বিএসএফ এর কাছে প্রথম প্রশ্ন, বিএসএফ তদন্তের কাছে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ
এই বাংকারগুলি তৈরি করার পেছনে মূলত কারা ছিল, কে বা কারা এই বাংকারগুলো তৈরি করেছে। তবে এই মুহূর্তে সবথেকে যেটা বড় বিষয় রয়েছে যে জমি যাদের রয়েছে সেই ঘোষ পরিবারের জমি, অর্থাৎ সুশান্ত ঘোষ এবং গিরি ঘোষ, তাদের নাম উঠে আসে। তাদের পরিবার যেটা দাবি করছে যে এই জমিগুলি তাদের তারা শরিকরা কিন্তু মূলত জমিগুলি দেখাশোনা করে। ফলে এই জমিতে যখন এই বাংকার বা এগুলো তৈরি করা হয়েছে তারা জানতেনই না, যদি জানতেন না তাহলে তারা করতে দিতেন না। এটা কিন্তু জমির যারা এই মুহূর্তে যারা শরিক বলে দাবি করছে তাদের দাবি। তবে ইতিমধ্যেই বিএসএফ কিন্তু তদন্ত শুরু করেছে এবং তদন্ত শুরু করেছে। যেমন একদিকে বিএসএফ এই বাংকারগুলোর যে পরিস্থিতি যেখানে ছিল, সেখানে কি কারণে বাংকার তৈরি, কারা তৈরি করলো, এই তদন্ত যখন একদিকে বিএসএফ করছে, পাশাপাশি কিন্তু তৎপরতা দেখাচ্ছে এনসিবিও। শুক্রবার এই বাংকারেই উদ্ধার চারটি এই বাংকারেই উদ্ধার হয়েছে কাপ সিরাপ, বাজেয়াপ্ত ফেন্সিডিল নিয়ে এবার মামলা। আজই মামলা দাখিল করতে পারে এনসিবি। আবারও একটু রঞ্জিতের কাছেই যাব। রঞ্জিত, এনসিবির তরফে এই তৎপরতা দেখানো হচ্ছে, এই বিপুল অঙ্কের মাদক ওখান থেকে উদ্ধার হলো। এনসিবির আধিকারিকরা তাদের একটু গতিবিধিটা জানতে চাইবো। তারা কি কতবার গেলেন ওখানে, তারা কি কি বিষয় মূলত খতিয়ে দেখলেন, একটু তোমার থেকে জানতে চাইবো। দেখো, মূলত বিএসএফ এর পাশাপাশি এনসিবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তারাও কিন্তু তদন্তে নামে। কারণ যেহেতু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, প্রায় 62,000-এর বেশি বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য 1,40,00,000 টাকারও বেশি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু মাদকদ্রব্য তাই এই তদন্তের মধ্যে এনসিবিও যুক্ত হয়েছে। এবং এনসিবি সূত্রে যেটা খবর, বিএসএফ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বাজেয়াপ্ত যে মাদকদ্রব্য রয়েছে, তা ফেন্সিডিলের যে বোতলগুলো রয়েছে, সেটি আজ কৃষ্ণনগর আদালতে দাখিল করতে পারে এবং নতুন করে মামলা করতে পারে এনসিবি। ফলে এই যে তদন্ত বিএসএফ এর পাশাপাশি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এই তদন্ত করে দেখছে। এবং সীমানায় বিভিন্ন রকম চাঞ্চল্যকর খবর তো আসছেই, কিন্তু সীমানার ওপারে বাংলাদেশে সেখানেও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। ছাত্র সংঘর্ষে ফের রণক্ষেত্র ঢাকা, দফায় দফায় ছাত্র সংঘর্ষে অগ্নিগর্ভ ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্রদের সঙ্গে সংঘর্ষ, মাঝরাত পর্যন্ত মারপিট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকার নীলক্ষেত, নিউ মার্কেট, পলাশীতেও সংঘর্ষের ছবি। সংঘর্ষে প্রায় 50 জন পড়ুয়া জখম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে স্থানীয় কলেজের পড়ুয়াদের মারপিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের পরীক্ষা স্থগিত হয়ে যায়। এর কারণে পরীক্ষা স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 7টি কলেজেও। আর এরই মধ্যে যে খবরে নজর রাখবো, সকাল থেকে নজর রেখেছিলাম, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল বাংলাদেশের অভিনেতা পরিমণির উদ্দেশ্যে। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরিমণি। ঢাকা সিজেএমে আত্মসমর্পণ পরিমণির। কোন মামলা, কি কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, বিস্তারিত জানবো। মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, দেখো জানিস, পরিমণিকে আজকে জামিন দিয়েছে ঢাকা সিজেএম এবং তিনি আত্মসমর্পণ করার পরই তাকে জামিন দেওয়া হয়। মূলত বোট ক্লাব সংক্রান্ত একটি মামলা, যেটি 2022 সালের মামলা, সেই মামলাতেই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছিল পরিমণির বিরুদ্ধে। যদিও পরিমণির তরফ থেকে তার যারা ঘনিষ্ঠ সূত্রে তাদের বক্তব্য যে কয়েকদিন আগে তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন একেবারে কট্টরপন্থীদের যেভাবে সিনেমা জগতে তাদের যে প্রভাব যেভাবে বাড়ছে সেই নিয়ে, এবং তিনি তার মন্তব্য, তার মতকে কড়াভাবে তিনি জানিয়েছিলেন। এবং পরিমণি ঘনিষ্ঠরা তারা বলছেন যে এই ঘটনার পরই, সমাজ মাধ্যমে মুখ খোলার পরই পরিমণির বিরুদ্ধে ফের এই পুরনো বোট ক্লাব সংক্রান্ত মামলাটি ওপেন করা হয় এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরিমণি তিনি যদিও জানিয়েছেন যে তিনি কোনোভাবেই চুপ করে থাকবেন না, তবে আজকের তাকে জামিন দেওয়া হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে যখন আত্মসমর্পণ করেন আদালতের সামনে, তখন তাকে জামিন দেওয়া হয়। ধন্যবাদ মৈত্রেয়ী।